আজ আমাদের এমন একজন অতিথি যিনি যন্ত্রণা দিয়েছেন সাধারণ মানুষকে নয়, তার ডিপার্টমেন্টকে বা বিভিন্ন রাজনৈতিক নেতাকে। সেই যন্ত্রণা কীরকম সবটাই শুনবো তার কাছ থেকে। সুকোমল দাস, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, আজ কেস ডায়েরির অতিথি। নমস্কার। প্রথম শুরু করব যেভাবে শুরু করি আমরা, হুম। যে কি মানে জীবনটা পুলিশের চাকরিটা হঠাৎ কেন, কিভাবে, কেন? পুলিশের চাকরি অ্যাকচুয়ালি আমার বাবা রেলওয়েতে চাকরি করতেন। তো বাবা 1975-এর রেল স্ট্রাইকে অ্যারেস্ট হয়েছিলেন। আচ্ছা। তো জেলেও ছিলেন। এই চাকরিতে আমি কোনোদিন ঢুকতে চাইনি, এই চাকরিতে আমি কোনোদিন আসতেও চাইনি। কেননা আমার এখনও মনে পড়ে যে 75-এ যখন রেল স্ট্রাইক হয়েছিল, বাবাকে জিআরপি, আরপিএফ এরা মিলে রাত্রেবেলা প্রায় পেটাতে পেটাতে অ্যারেস্ট করতে নিয়ে গেছিলো। পুলিশের প্রতি আমার একটা খুব ভালো ধারণা ছিল না কোনো কালই। আর আমি কোনো দিনই জঞ্জিরের অমিতাভকে দেখে উদ্বুদ্ধ হইনি যে আমাকে জঞ্জিরের মতো পুলিশ অফিসার হতে হবে। বাট আলটিমেটলি যেটা হয়েছে, আমি এসে পড়েছি। এসে পড়ে দেখলাম যে সে উইমুন্ন চক্রবহুর মতো আটকে গেছি, বেরোনোর রাস্তা নেই। তো ন্যাচারালি লড়াই, একটু নড়ানড়ি, ঠিক আছে, থেকে চাকরির ট্রেনিং পিরিয়ড তো শেষ হলো, ট্রেনিং শেষ হলো। তারপরে পোস্টিং কোথায় হলো? পোস্টিং আমাদের তখন পশ্চিম দিনাজপুরে হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, তখন পূর্ব পশ্চিম ছিল না, হ্যাঁ। তো যখন হয়েছিল তখন প্রথম আমি গোয়ালপুকুর থানায় প্রবেশনার ছিলাম। আচ্ছা। তো ওইখান থেকে আবার সেকেন্ড ইয়ার প্রবেশন আমাদের হতো। তো অ্যাজ সাব ইন্সপেক্টর ঢুকেছিলাম পরীক্ষা দিয়ে। তো সেকেন্ড ইয়ার প্রবেশনার আমি ছিলাম হচ্ছে গঙ্গারামপুর থানায়। আচ্ছা। তারপরে আমি বালুরঘাট থানায় আসি। সবই দিনাজপুরের মধ্যে? হ্যাঁ, দিনাজপুরের মধ্যে। ওখানে আমি কুমারগঞ্জ আর আপনার গঙ্গারামপুর থানায় বসেছিলাম। তারপরে আমি হুগলিতে চলে আসি আর কি। তো হুগলিতে প্রথম এসে আমি ইয়েতে ছিলাম, কিছুদিন আরামবাগ থানায় ছিলাম ডেপুটেশনে। তারপরে আমার পোস্টিং হলো আপনার কোন্নগর ফাঁড়িতে আর কি, সাব ইন্সপেক্টর হিসেবেই ওসি। ওটা কোন্নগর ফাঁড়ির অফিসার ইনচার্জ ছিলাম। তারপরে গোঘাট থানায় ওসি হয়েছিলাম। তারপরে রিসরায়, রিসরা থেকে এরকম আর কি। তো সেই সময় তো ওখানে বিরাট দাদা মস্তানদের দাপট। হ্যাঁ, গোঘাটে যেটা হয়েছিল, গোঘাটে একটা দারুণ জিনিস দেখেছিলাম, যেটা তখন 2000 সাল, মানে লোকসভা নির্বাচনের আগেটাগে। তখন আপনার মানে পশ্চিম মেদিনীপুরের বর্ডারও আছে, বাঁকুড়ার বর্ডারও আছে। বাঁকুড়ার শিহর অঞ্চলটা পুরো গোঘাটের কাছাকাছি পড়ে। আর আপনার হচ্ছে ওদিকে আপনার পশ্চিম মেদিনীপুরের সম্ভবত তেঁতুলমারি টারি আর কি জায়গাগুলো, সেগুলোও পড়ে। তো তখন আপনার সিপিএমের সঙ্গে জনযুদ্ধ গোষ্ঠীর একটা আঁতাত হয়েছিল, ঠিক, এবং বিজেপির সঙ্গে তৃণমূলের আঁতাত ছিল, ঠিক আছে। এবং তখন এই সীমান্তগুলোতে লড়াই হতো, মানে এই সীমানাগুলো আর কি, হ্যাঁ, মানে সীমানাগুলোতে। গোঘাটের। হ্যাঁ, লড়াইটা কিরকম হতো, বন্দুকের লড়াই হতো। আচ্ছা। এবং সেখানে আপনার তৃণমূলের হাতে তো কোনো অস্ত্রশস্ত্র নেই, মারা যেত। আর ওদের লং রেঞ্জ গান ছিল, যেহেতু নকশাল সম্পন্থী সংগঠন ওদের সময় ছিল। সম্ভবত যতদূর মনে পড়ে অসিত সরকার ছিল এই জনযুদ্ধ গোষ্ঠীর আতাতের মূল হোতা আর কি। কমান্ডার। হ্যাঁ, কমান্ডার অসিত সরকার ছিল আর কি। লালগড়ে যার প্রথম ছোট আঙানের পরে যার ইন্টারভিউ আমি করেছিলাম। তো যাই হোক, তো ওর বোনও পরে মাওবাদীতে ঢুকেছিল, কি ওর নামটা, কি ওর নামটা ভুলে গেলাম। তো ছিল। এবং তখন বিরোধী দল যারা ছিল, তৃণমূল, ন্যাচারালি সিপিএম শাসক দল যা করার করতো আর কি। ওখানে তখন অভয় ঘোষ, লড়কা পাত্র, তুলসী সিংহ রায় সব নেতা টেতা ছিল আর কি। তো তখন মনোরঞ্জন বাবু ছিলেন তৃণমূলের নেতা। দিলীপ বলে একটা ছেলে ছিল, খুব ভালো ছেলে, প্রাইমারি স্কুলের টিচার। তো তাদেরকে বিরুদ্ধে মিথ্যে মামলা টামলা করা আমরা সাপোর্ট করতাম, কিন্তু আমরা প্রোটেক্ট করতাম। এবং এমনও হয়েছে যে তৃণমূলের ছেলেকে মেরে এরকম অর্ধেক গলা পুঁতিয়ে রেখেছে মাটির তলায়। হ্যাঁ, সেরকম আমি উদ্ধার করে নিয়ে এসেছি। ফলুই বলে একটা ঘটনা হয়েছিল, একটু বলুন তো। একজন ছেলেকে মানে এরকম ক্যাঙ্গারু কোট করে সিপিএমের লোকজন আচ্ছা আর কি, মানে মাটিতে প্রায় এরকম পুঁতে রেখেছিল আর কি। তো মানে গলা অবধি পুঁতে রেখেছে, শুধু মুখটা বেরিয়ে রয়েছে। তারপরে আমরা ম্যাজিকে দেখি, তারপরে আমরা সেরকম ভাবে শাস্তি দেওয়া হতো ক্যাঙ্গারু কোর্টে। তারপরে আমরা তুলে তুলে আনলাম। তো এরবারে ডক্টর মহেশ্বর মুর্মু ছিলেন মন্ত্রী বামফ্রন্টের। ওর একটা ইয়ে ছিল, কি বলে আপনার, জনসভা ছিল। সেই জনসভায় 144 হয়েছিল যে কেউ অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারবে না। তো কিছু লোক ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছিলো, সিপিএম সমর্থক। তো আমরা দুজনকে ধরেছিলাম, ধরে বদনগঞ্জে অনুষ্ঠানটা ছিল আর কি, ওদের মিটিংটা বদনগঞ্জ ফাঁড়িতে আমি দেখেছিলাম। দেখার পরেই তো কিছু নেতাকে নিয়ে, কিছু কর্মীকে নিয়ে, প্রায় 1-150, অভয় ঘোষ ছিল জোনাল সেক্রেটারি। তো সে আমাদের ঘিরে টিরে দিল, দিয়ে তো ম্যান হ্যান্ডেল করতে শুরু করলো, কেন ছাড়বেন না, আসামি ছাড়িয়ে নিয়ে গেল। তারপরে আমাদেরই
প্রতিরোধ বলতে পারেন করতে গিয়ে লাঠিচার্জ হলো, এবং সেই সময় অভয় ঘোষ হচ্ছে দুর্দণ্ড প্রতাপ নেতা ওই অঞ্চলের, জোনাল সেক্রেটারি সিপিএমের, বুঝতেই পারছেন। হুম হুম। তো অভয় ঘোষকে অ্যারেস্ট করলাম, তুলসী সিংহ রায়কে অ্যারেস্ট করলাম, ঠিক আছে। এর অ্যারেস্ট হয়ে এলো, 3জন মতো ছিল মনে হয় যদুর মনে, তুলসী সিংহ রায় ছিল, অভয় ঘোষ ছিল, আরেকজন কেউ ছিল। হ্যাঁ। তবে রাত্রিবেলা নিয়ে এলাম, তখন অজয় নন্দা সাহেব আমাদের এসডিপিও সাহেব ছিলেন, খুব সাপোর্ট করলেন। এবং গঙ্গেশ্বর সিং সাহেবও ছিলেন এসপি, আমাদের খুব সাপোর্ট করলেন, সাপোর্ট করে, এবং ওনাদের সাপোর্টের জন্যই কিন্তু আসামিটাকে থানায় রাখতে পেরেছিলাম, আচ্ছা। থ্যাঙ্কস টু দেম। হুম। তো তারপরে মামলা মোকদ্দমা হলো, রাত্রিবেলা অনিল বোস এলেন সব লোকজন নিয়ে, বললেন ফরগিভ অ্যান্ড ফরগেট। আমি বললাম স্যার এখানে ফরগিভেরও কেন ব্যাপার নেই, ফরগেটও কেন, ইলেকশন চলছে, ইলেকশন কমিশনের আন্ডারে আমরা আছি, এটা ইলেকশন অফেন্সের মধ্যে পড়ে, এবং অ্যারেস্ট হয়েছে, এফআইআর হয়েছে, আমি কিছু করতে পারবো না, কাল কোর্টে পাঠাচ্ছি, আপনি কোর্ট থেকে যা করার করে নেবেন। তো তো আমরা ধরে টরে পাঠালাম, পাঠানোর পরে আপনার তারপর দিন জামিন হয়ে গেল। আপনি তা সেখান থেকে তারপরে সেখান থেকে আমি রিস রায় ওসি হয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা রিস রায় গিয়ে দেখলাম যে দিলীপ সরকার ছিল চেয়ারম্যান আচ্ছা সিপিএমের। দিলীপ সরকার মানে রিস রায়ের একদম কিংবদন্তি আর কি, আগে বললাম উনি যা বলবেন তাই হবে। এটা তো লোকমুখে প্রচারিত, আপনি সেই সময়কার অফিসার হিসেবে বলছেন এটা সত্যি? এটা সত্যি ঘটনা, মানে সেই সময় সিপিএম এর একজন একদম একদম এইরকম নেতা ছিল, একদম, যা বলবেন তাই যা হবে। বলবেন তাই মানে হবে। বাঘে গরু তো এক ঘাটে জল খাবে। জল খাবে, হ্যাঁ। দিলীপ সরকার হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, ঠিক বাবা, আছে। এটা কি মানে জনসমর্থনে নাকি রাজনৈতিক দেখুন, প্রভাবে? জনসমর্থনে বলবো না, রাজনৈতিক প্রভাব, পেশি শক্তি, আচ্ছা। এবং এই যে হুব্বা শ্যামল, হুম। এদের সঙ্গে এই পার্টির একাংশের সম্পর্ক ছিল, হ্যাঁ, এবং তাদের মাসেলকেই পার্টি ইউজ করতো, হ্যাঁ। যা বলছেন অন রেকর্ড কিন্তু। আমি বলছি তো আপনাকে, আমি যা দেখেছি, আমি তো মিথ্যা কথা বলছি না আপনাকে, আমি কারোর নাম নিয়ে বলছি না, আমি বলছি যে পার্টির কথা বলছি, ঠিক আছে। আচ্ছা। তো ইউজ করতো। তো আমি একটা ঘটনা বলি আপনাকে। আমি তখন নর্থ চব্বিশ পরগনা থাকি, আমাদের পৈতৃক বাড়িতে। তো আমি একদিন এসডিপিও সাহেবকে বলে আমি বাড়ি গেছিলাম। তো গিয়ে দেখি, শুনলাম ফোনে যে এরকম থানা তালা লাগিয়ে দিয়েছে দিলীপ সরকার। হ্যাঁ। হ্যাঁ, তো আমি বললাম কেন, বলছে উনি এসে, সেকেন্ড অফিসার আমাকে বললো যে এরকম, উনি এসে বললেন যে ওসি নেই, দেখা করতে পারলো না, থানার দরকার নেই, থানা বন্ধ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে থানাটা নতুন ছিল, আমি দ্বিতীয় ওসি ছিলাম, এর আগে সুধীর শীল নামে একজন সাব ইন্সপেক্টর ওসি ছিলেন। তো বয়স হয়ে গেছিলো, বলছিলেন যে আমি আর থাকবো না, স্বেচ্ছায় চলে গেছিলেন। তো আমি ওই জায়গায় এসেছিলাম। তো থানাটা তো ওই সরকারি বিল্ডিং ছিল না, ভাড়া বিল্ডিং ছিল। দিলীপ সরকার ওই ভাড়াটা জোগাড় করে দিয়েছিলেন, তার তো সেট আপ ফেসিলিটেট করেছিলেন, একটা সরকার তো টাকা দেবে, দিলীপ সরকার তো আর টাকা দেবে না, তা দিয়ে চলে গেছিলেন। তারপরে আমি এসডিপিও সাহেবকে মানে ওখানে সরকার, তাহলে সরকার বলতে দিলীপ সরকার একদম এই অবস্থা ছিল, থানায় তালা মেরে চলে চলে গেল। কি করলেন আপনি? তারপর থানা, আপনি তো বাইরে ছিলেন, আমি আপনি বাইরে তো- ছিলাম, তারপরে তালাটা এসে ভাঙলাম টাঙলাম, ঢুকলাম। তারপরে আমি সাহেবকে, আমাদের সাহেব যারা রয়েছেন এসডিপিও সাহেব, বড় সাহেবকে জানালাম টানালাম। তো তারপর দেখলাম কোনো কিছু হলো টলো না। তো ওনারা বললেন যে, বুঝতেই পারছেন, তো ওনারা বললেন যে এটা ওনারা পার্টিগতভাবে ব্যবস্থা নিচ্ছেন। আমি বললাম স্যার পার্টিগতভাবে ঠিক আছে, কিন্তু আমাদেরও তো একটা দায়িত্ব আছে, তো জনসমক্ষে কী বার্তা যাচ্ছে, তো সকলে এসে তালা লাগিয়ে চলে যাবে। হ্যাঁ, উনি বড় তালা লাগিয়েছেন, এবার ছোটো ছোটো তালা লাগিয়ে দিয়ে চলে যাবে, তা আমরা চাকরি করবো কীভাবে? খারাপ লাগা ছিল না? তুমি যখন না মানে আমি আমার জীবন দিয়ে বুঝেছি আর কি, মানে তুমি যখন শাসকের বিরুদ্ধে কথা বলবে না, তখন তুমি ভীষণ বিপদে পড়বে। এবং আমাদের ডিপার্টমেন্টে বটেই, আমাদের ডিপার্টমেন্টে হয় কি, যখন শাসক তোমার সঙ্গে, তুমি দেখবে সবাই সিনিয়র জুনিয়র সব তোমার সঙ্গে, ম্যাক্সিমাম, সবার কথা বলছি না, মানে ধরো 70% তোমার সঙ্গে। কিন্তু যেই তুমি শাসকের বিরোধী, মানে সেন দৃষ্টিতে পড়ে গেলে, বিষ নজরে পড়ে গেলে, তখনই তোমার সঙ্গে কেউ নেই, এবং তোমাকে ফোন করতে ভয় পাবে, তোমার ফোনে কথা বলবে না, এড়িয়ে যাবে। আমি দেখেছি এটা জীবনে। এই যে হুব্বা শ্যামলের কথা বললেন, হুব্বা শ্যামল সেই সময় শাসকের হ্যাঁ, সঙ্গে যুক্ত। হুব্বা শ্যামল, আমি বলছি তোমাকে, আমি গিয়ে দেখলাম যে হুব্বা শ্যামল মানে মোটামুটি ধরো উত্তরপাড়া, হুগলিতেই বলি, উত্তরপাড়া থেকে শুরু করে নিয়ে একেবারে চুঁচুড়া অবধি ওর দখলে, ওদিকে মগরা ফগড়াতেও ওর কথা চলে। কি করতো? হুব্বা শ্যামলের ছিল তোলাবাজি 1 নম্বর। কাদের থেকে? ব্যবসায়ী, বড় বড় লোকজনদের থেকে। আর ছিল বন্ধ কারখানাগুলোকে লুট করা, সিপিএমের মতো কারখানাগুলো বন্ধ হয়ে গেছিলো। যেমন ধরো আমি বলছি তোমাকে, জেকে স্টিল নামে একটা ফ্যাক্টরি ছিল রিসার স্টেশনের পাশে, তুমি দেখতে পাবে, ট্রেন থেকে দেখা যায়, সেটা বন্ধ হয়ে গেছিলো।
তো আমরা যখন হুব্বা শ্যামলকে খুঁজে বেড়াচ্ছি, তা আমাদের একজন সোর্স খবর দিল যে সেটা মহেশতলা এলাকায় থাকে। তো আমরা গেলাম, তো গিয়ে এসি ফ্যাক্টরিতে দেখলাম যে হ্যাঁ জেকে স্টিলের সমস্ত মাল ওখানে পড়ে আছে, ঠিক আছে, পুরো কারখানাটা তুলে নিয়ে ওখানে চলে গেছে, আচ্ছা, বুঝতে পারছো তো, মানে একটা কারখানা পুরো চুরি করে নিয়ে অন্য ওখানে জায়গায় চলে গেছে। তারপরে আমি শুনলাম ওখানে যে তোমার ইয়ে আছে না, তোমার চেম্বার অফ কমার্স, হুম। হুব্বা নাকি সেই চেম্বার অফ কমার্সের মেম্বার হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারছো, যে শিল্প ও কারখানা তৈরি করবে আর কি। আচ্ছা, তো ও জেকে স্টিল উঠিয়ে নিল, বিন্দাল ফ্যাক্টরি তুলে নিল, বহু ফ্যাক্টরি এরকম একের পর এক, তারপরে আরেকটা ফ্যাক্টরি যেখানে ওর বাবা চাকরি করতো। হুম, তো আমি তোমাকে একটা ঘটনা বলি, এসডিপিও সাহেব যখন এসডিপিও শ্রীরামপুর আমাকে একদিন এসে বললেন যে সুকমল এরকম একটা খবর পাওয়া গেছে যে বস্ত্র বিতরণ হচ্ছে ধর্মডাঙ্গায়, ওরা সব মাচান ফাচান বেঁধেছে, তো ওইখানে নাকি হুব্বা আসবে। এই খবরগুলো দিত বিদ্যুৎ বলে একজন কংগ্রেস কর্মী। আচ্ছা, বিদ্যুৎ রেলে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার ছিল, খুব ভালো ছেলে, হুম, লেখাপড়া জানা ছেলে, কংগ্রেস করতো, এবং যে এই বন্ধ কারখানা নিয়ে প্রচুর আন্দোলন করেছিল, এবং এই জন্য সিপিএমের একেবারে রক্তচক্ষু দেখেছিল আর কি ও, ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে স্যার চলুন তাহলে কী প্ল্যান প্রোগ্রাম হবে। তো আমি বললাম একটা উনি মারুতি ভাড়া করে নিয়ে আসছেন, ওনার সঙ্গে স্বজন সোম বলে একজন কন্যাগর ফাঁড়ির ওসি ছিল, আমাদের পরের ব্যাচে, ভালো ছেলে। তো দুপুর 2টো না 3টে নাগাদ উনি এসে গেলেন। তাই আমি বললাম ঠিক আছে সিভিলে যাবো। তো উনি ওনার সিকিউরিটি স্বজন আর আমি, আমার সঙ্গে সিং বলে একজন কনস্টেবল ছিল খুব সাহসী, আরেকজন সিকিউরিটি বা ইএফ লাইন থেকে সাহেব নিয়ে এসেছিলেন, 5-6 জন আর কি 5-6 জনের একটা টিম। তো কথা হলো যে উনি আগে যাবেন, গিয়ে রেকি করে আসবেন, দেখে আসবেন কোথায় যায়, কারণ আমাকে সবাই চেনে। হুম, উনি যাবেন, স্বজনকেও খুব একটা কেউ চেনে না, তখন আমরা নতুন পোস্টিং হয়েছিল, হুম, যাবেন, তারপরে আমরা যাব, ওনারা যখন ফোন করবেন তখন আমি যাব। তো সবাই আমরা সিভিলে, আর্মস টার্মস ছিল। তো ওনারা চলে গেলেন, আর আমার অভ্যেস হচ্ছে যে আমি যে বাড়িতে রেড করি সেই বাড়িতে না নথি দেখি, ডকুমেন্টস, ফটো। ওইখানে একটা ছেলে এদের সব ফটো তুলতো, বিভিন্ন অনুষ্ঠানের, পার্টিরও অনুষ্ঠানে তুলতো, মানে ভালো ফটোগ্রাফার। হুম, তা আমি একজন ওই ফটোগ্রাফের বাড়িতে আমি রেড করেছিলাম, করে মানে সবার ছবি, হ্যাঁ ছবি কালেক্ট করার জন্য। তখন তো মোবাইল টোবাইল ছিল না তো। না, তো একটা ছবি পেয়েছিলাম, 2-3টে ছবি না, একটা ছবি একটা এনলার্জ করেছিলাম, জানলাম এটা নাকি মোগল সরাইয়ের শার্প শুটার বেনারসি বাপি, মানে বাপি খাস্তেগির, আচ্ছা, তার ছবি, ঠিক আছে। এটাকে এনলার্জ করলাম, করার পরে বুঝতে পারলাম, বোঝা গেল। ধরো তোমার যদি কোনো ছোটো ছবি থাকে, বড় থাকে তো না হলে তো বুঝতে পারা যাবে যে এরকম ক্লিয়ার হবে। ক্লিয়ার হবে আরও। তো যেদিনকে আমরা ধরতে যাচ্ছি হুব্বা শ্যামলকে, রেড করতে যাচ্ছি, তো সাহেবরা আগে চলে গেছেন, তো আমরা পেছনে আছি। এখন আমার ভয় লাগছে যে এসডিপিও সাহেব, ঠিক আছে, এবার যদি ওখানে গিয়ে কিছু হয়ে যায় তাহলে আমার কৈফিয়ত দিতে হবে। আমি সিংকে বললাম, বিহারি ছিল, আমি বললাম সিংজি थोड़ा आगे चलते हैं साहब के पीछे पीछे, क्या कर देगा साहब, खतरे में पड़ जाएगा। তো বলে ঠিক আছে স্যার চলিয়ে। আস্তে আস্তে যাচ্ছি, কিছু দূর গিয়ে দেখি একটা ছেলে সাদা সাফারি স্যুট পরে সিগারেট খাচ্ছে, আর মোবাইল তখন নতুন রয়েছে, কার সঙ্গে কথাবার্তা বলছে। तो আমি বললাম अरे सिंह जी ये लड़का तो वही लड़का है ना जो बेनारसी बापी है। বলছে हाँ तो सर यही तो है सर, एकदम पक्का 100%। তো আমি ওকে জিজ্ঞেস করলাম এই তোর নাম কি রে, বাপি? একদম সামনে हाँ দিয়ে? हाँ। বলছে क्या हुआ, बापी है क्या नाम, क्या बोलना, तेरे को क्या लगता है। ও হয়ে যায় আমি ক্রিমিনাল হব ওটা। হুম, তাকে একটা খিস্তি মারলো। হ্যাঁ, तो আমি বললাম तू मुझे जानता है, बोले क्यों जानेगा, जानने का क्या दरकार है, तू कौन है। তা আমি বললাম ওই কলারটা ধরেছি, কলারটা ধরতে ও দেখলাম পেছনে হাত দিচ্ছে। হ্যাঁ, তাই আমি বললাম যে ওর পেছনে মেশিন ফেশিন আছে। হ্যাঁ, তা আমি আমার রিভলভারটা বার করে, ও যখন মেশিনটা বার করেছে, আমি ওর মাথায় একটা, এইখানে একটা ছোট্ট করে টিক বাঁট দিয়ে আর কি ছোট্ট করে ঠুকলাম। হ্যাঁ। ঠুকতে হাঁটা ফেটে গেল, হ্যাঁ। ফেটে গিয়ে অল্প অল্প রক্ত বেরোলো। বেসিক্যালি ক্রিমিনালরা খুব ভয় পায়, ভীতু আচ্ছা। হয়, খুব কম ক্রিমিনাল সাহসী হয়। সাহসী হলে সে ভারতবর্ষে সেনাবাহিনী যাবে, জওয়ান হবে, ঠিক আছে। ক্রিমিনাল ভীতু হলে ক্রিমিনাল হবে। তো যাই হোক গিয়ে পড়তে ও দেখলাম ঘাবড়ে গেল, পড়ে গেল। তা আমি বললাম इसको क्या करे, সিং বললো তো স্যার উঠাইয়ে স্যার। সিং বেশ তাকড়া ছিল। আচ্ছা। তা ওই মারুতি ভ্যানটাকে নিয়ে আমি চলে গেলাম, মানে ওকে তুলে কাঁধে করে, কাঁধে করে নিয়ে মারুতিতে ফেললাম, মারুতি একটু দূরে ছিল, ফেললাম, ফেলে মানে ওই চোটেই ও হ্যাঁ কাত। কাত। তারপরে নিয়ে গিয়ে থানার সার্চ ফার্চ করে দেখলাম একটা ফায়ার আর্মস আছে। তো হুব্বা শ্যামলের ব্যাপারে এরকম ও এই যে বানারসি বাপি অ্যারেস্ট হলো, তারপরে আবার আমার পিসি নিয়ে এসেছিলাম। তারপরে জানতে পারলাম যে এই গ্রুপে কারা আছে। তারপরে একটা মোনাকিয়া বলে একটা ছেলে ছিল, হুম,
মোনাকিয়া শ্রীরামপুর প্ল্যাটফর্মে আমি নামটা বললাম, আরেকটা ক্রিমিনালের জামাই বা ছেলেকে কেটে তার মাথা নিয়ে প্ল্যাটফর্মের এ মাথা থেকে ও মাথা দৌড়েছিল। বাপরে বাপ। মানে ও ছিল হ্যাকার, মানে কাটার মাস্টার আর কি, মানুষ কাটার। মোনাকিয়া। মোনাকিয়া, মনোরঞ্জন ওরফে মোনাকিয়া, শ্রীরামপুরেই বাড়ি, কোনো একটা কলোনিতে থাকে। এতটা হ্যাঁ, তো ভয়ঙ্কর? এতটা ভয়ঙ্কর। তো একদিন আমাদের কাছে খবর এলো, এই বিদ্যুৎই খবর দিয়েছিল, বিদ্যুৎ খবর দিল যে এরকমভাবে স্যার ওর বাড়ির সামনেই একটা ভাড়া বাড়িতে এরকম একটা ছেলে এসছে, ওর নাম মনোরঞ্জন, মোনাকিয়া বলে ডাকছে। তো স্যার আমার মনে হচ্ছে ক্রিমিনাল। আমি বললাম, আরে মোনাকিয়া তো বিরাট ক্রিমিনাল। ও বিবরণ দিল, ও বউকে নিয়ে থাকে। তারপর আমরা লুঙ্গি পরে, আমি একজন এএসআই ছিলাম, ফকির মহবুল একজন কনস্টেবল ছিল, আর সিং সাহেব ছিল, এই চারজনের টিম। একজন এএসআই ছিল, মুসলিম ভদ্রলোক, নাম পড়ে, খুব ভালো লোক। তো আমরা রিভলভার নিয়ে আমরা ওখানে গেলাম, মানে লুঙ্গি পরে, ভোরবেলার দিকে, ধরো তো কখন হবে, 7টা 7:30 হবে। তো গেছি, গিয়ে দেখি ওর ঘর টিনের দরজা আছে, তো দেখি মানে ছাদা হয়ে রয়েছে ভেতরটা, চোখ দিয়ে দেখলাম ঢুকিয়ে যে শুয়ে আছে, শুয়ে আছে মানে তোমার উবুর হয়ে। আমি ডাকলাম, এ মোনাকিয়া। তো উঠলো, ও বুঝতে পারলো পুলিশ, ঠিক আছে। আচ্ছা যেই উঠলো, উঠে না, ও বালিশের তলায় আর্মস ছিল, ও একদম চিত হয়ে ফায়ার শুরু করলো, ঠিক আছে। আচ্ছা, দরজার দিকে? একটা গুলি পুরো বেরিয়ে গেল, মানে দরজা ফাটিয়ে। আমরা বসে পড়লাম আর কি, তারপরে আমরাও ফায়ার শুরু করলাম। তো ও গুলি লেগেছে অনেকগুলো। গুলি লাগার পরে এরপরে দেখছি মানে ওর বউ হয়তো মর্নিং ওয়াকে গেছিলো, ও দূর থেকে দেখেছে ব্যাপারটা। ও তখন গিয়ে ওই একটু দূরেই হুব্বা শ্যামলদের পুরো গ্যাংটা থাকে ওই পাড়াতে, রেলওয়ে পার্ক, রিসার রেলওয়ে পার্ক তো থাকে আর কি। ওরা খবর দিল, দেখলাম বোম মারতে মারতে সব, অন্তত ধরো হুব্বার 50-60 জন ছেলে আসছে। আর আমরা তখন 4 জন, আমাদের কাছে মাত্র 3টে আর্মস। তো আমি, হ্যাঁ, লুঙ্গি পরা অবস্থায়। আমাদের যদি ডাকাত বলে মেরে দেয় তো কিছু বলার নেই, ঠিক আছে, ডেড বডি খুঁজে পাবে না, লাশ। তো আমি বললাম, সিংজি লাগতা है तो ये मर गया, हाँ तो क्या करे। तो वो सिंह बोलो जी सर ये ठीक नहीं रहेगा यहाँ रहने का, हम लोग जान गंवा देंगे, ठीक है ना, वो छोड़िए सर इसको। हाँ हम लोग ততক্ষণে তোমরা বেধড়ক ফায়ারিং করেছো? হ্যাঁ হ্যাঁ, ফায়ারিং টায়ারিং করেছি। বেশ কয়েকটা গুলি লেগেছে ওর গায়ে, বোঝা যাচ্ছে হ্যাঁ সেটা। বোঝা যাচ্ছে, পড়ে আছে। তো আমি ভেবেছি, কিন্তু ঘরে আর ঢুকতে পারো? ঘরে আর ঢুকতে পারিনি, হি হ্যাজ ডাইড, ঠিক আছে, ওই সময়টা দেয়নি আর কি। ততক্ষণে ওদিকে বোমাবাজি শুরু হয়ে গেছে। তারপরে আমরা রিট্রিট করে আমরা রেল লাইন দিয়ে আমরা চলে গেলাম, গিয়ে আবার ফোর্স টোর্স নিয়ে এসে যখন এলাম তখন দেখি ডেড বডি নেই। রক্ত টক্ত সব? হ্যাঁ সব রয়েছে, ডেড বডি ফিরে নিয়ে আমরা সিন অফ ক্রাইমটাকে ঘিরে টিরে দিলাম। তারপরে আমি তখন গঙ্গাধর সিং সাহেব ছিলেন এসপি, খুব ভালো লোক, আমাদের খুব সাপোর্ট করতেন। বলছি সুকমল খুঁজে বার করতে হবে, নাহলে হেভিয়াস কর্পাস হয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ তোমরা চাপে পড়ে যাবে। আমরা তো পুরো নার্সিংহোম ফার্সিংহোম খুঁজে টুজে বেরালাম, কেউ মানে খবর দিতে পারছে না, কোনো জায়গায় পাচ্ছি না। মানে ডেড বডি হলেও তো খোঁজ পাওয়া যাবে, বা শ্মশানগুলো তো খুঁজলাম, এরকম বর্ণনা আর কেউ পড়ায়নি, ঠিক আছে, আশেপাশের কে একদম পুরো নিমতলা থেকে শুরু করে সব জায়গায়। আচ্ছা। কলকাতা পুলিশের অনেক ব্যাচমেটস আছে আমাদের, তাদেরকেও বললাম, তারাও হেল্প করলো, কিন্তু খুঁজে পাওয়া গেল না। সাহেবরাও তাদের চ্যানেল দিয়ে খোঁজ করলেন, পেলেন না। তারপরে উত্তরপাড়া থানায় একজন এএসআই ছিল, হ্যাঁ রিটায়ার করে গেছেন। তো উনি বললেন, স্যার মোনাকিয়াকে রুবিতে ভর্তি করেছে, দেখুন রুবিতে পাবেন। তো রুবিতে গিয়ে যে ওয়ার্ডে বললো, গেলাম, হ্যাঁ শুয়ে আছে। ওখানে দেখলাম ক্রিমিনাল হিস্ট্রি লিখেছে যে ডাকাতরা গুলি করেছে। হ্যাঁ ঠিক আছে, কে ভর্তি করলো রুবিতে? নিয়ে আসলো কি করে? সেই বলছি তোমাকে। তারপরে যখন ওকে আমরা পিসিতে আবার নিয়ে আসলাম, তখন জানা গেল যে শ্রীরামপুর থানায় যিনি আইসি ছিলেন, উনি একসময় তিলজড়ার আইসি ছিলেন, নামটা ভুলে গেছি আমি, হ্যাঁ। তো তিলজড়ার আইসি ছিলেন, মোনাকিয়া তার আবার সোর্স ছিল, ঠিক আছে। তো ন্যাচারালি পুলিশ তো সোর্সের জন্য করে, উনিই নাকি ভর্তির ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক আছে। তো আমি তো তাজ্জব হয়ে গেলাম যে আমরা চতুর্দিক খুঁজে বেড়াচ্ছি, আইসি সাহেব সোর্সের জন্য করে ঠিকই, কিন্তু এরকম ক্রিমিনালের জন্য তো যাকে। তো আচ্ছা, সব সোর্সকেই কি এভাবে যত্ন নেওয়া হয়? একটু আগে বলছিলেন বিদ্যুতের কথা, এবার চক্ষু দেখেছেন, বিদ্যুতের কথা। আমি যখন বদলি হয়ে গেলাম ডিআইবিতে, তারপরেই একদিন বিদ্যুৎকে হুব্বা শ্যামলের গ্যাং, মানে ছাগলের গলায় দড়ি বাঁধা দেখেছেন, হাটে নিয়ে যায় না বিক্রি করতে, বা কসাইখানায় নিয়ে যাওয়ার আগে কসাইরা ছাগলকে দড়ি বেঁধে টানতে নিয়ে যায়, সেরকম গলায় দড়ি বেঁধে হুব্বা শ্যামলকে প্রায় 500 মিটার, সরি বিদ্যুৎকে, হুব্বা শ্যামলের গ্রুপ, হুব্বা শ্যামল নাকি নিজেই ছিল, টানতে টানতে নিয়ে গেছে। নিয়ে কতটা প্রায় 1/2 কিলোমিটার, মানে
যারা দেখেছে বলছে ওরকম আমরা পাশবিক ওই জন্যই হুব্বা বলে, অবর্ণনীয় দৃশ্য আমরা কোনোদিন দেখিনি, এবং মার্ডার হয়ে যায়। সবচেয়ে দুঃখের কথা এটাই যে লোকটা পুলিশের জন্য এত করলো, সেই ব্যাপারে কোনো রকম ইনভেস্টিগেশন ঠিকঠাক হলো না, ঠিক আছে? হ্যাঁ, এবং জানলো কি করে যে ওরা আপনারা সন্দেহ করতো, ও থানায় আসতো, সেটা ভেবেই হয়তো এরা। এবং ও যেহেতু এই জেকে স্টিল ফিল নিয়ে আন্দোলন করেছিল, বন্ধ কারখানার ব্যাপার নিয়ে, শ্রমিকদের ব্যাপার নিয়ে, ও কিন্তু শাসকের হিট লিস্টে ছিল। শাসকরাও ফিট করাতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এরকম একটা নৃশংস মৃত্যু এরকম মৃত্যু আমি কোনোদিন দেখিনি। তো কিছু করতে পারলেন না? কিছু করতে পারিনি, আমার খুব খারাপ লেগেছিলো। এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, যে দুটো অনাথ শিশু, তাকে নিয়ে আজও বিদ্যুতের কেউ নেই, বাড়িটারি বিক্রি করে দিয়ে ওর মিসেস চলে গেছে। আমাকে খুব অপরাধী মনে হয় যে ওনাকে কেন, ওনার কাছ থেকে খবর নিয়েছিলাম, আর কেন এইসব করলো, কেন প্রাণটা চলে গেল। ইটস ভেরি ভেরি পেইনফুল। আমার মনে হয় যে পুলিশ অফিসারদের যারাই করুক, আমরা এখন চাকরিতে নেই, যারাই করুক, সোর্সের প্রোটেকশানের দায়িত্ব নেওয়া উচিত, না হলে তাদেরকে ইউজ করা উচিত নয়, এটা আমার মনে হয়। কেস ডায়েরি আজ এটুকু দেখলেন, আগামীকাল পরবর্তী অংশ। নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট সায়েন্সের শক্তি। স্মার্ট সায়েন্সের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়।